শুনতে This পাচ্ছি। conference will now be recorded. এখন শুরু করবো। আচ্ছা, আমি একটু শুরু করি প্রথমে, যেটা হলো প্রথম বিষয়টা হলো আমাদের এখন যে একটা ক্রাইসিস মোমেন্ট চলতেছে, এই অবস্থায় আমাদের পড়াশোনার যেটা বাসায় আমাদের থিওরি পড়াগুলার দিকে বেশি এমফাসিস দিতে হবে আমি মনে করতেছি। যারা মেতে যারা সাপ্লিমেন্টারি ব্যাচ পরীক্ষার্থী আছে তারা, এবং যারা নভেম্বরে পরীক্ষা দেবে রেগুলার ব্যাচ তারা, এই প্রত্যেকের জন্যই এখন বাসায় প্রস্তুতি নেওয়ার জন্য খুব সহজ হলো আমাদের এমসিকিউ গুলা গুছায় ফেলা, এসিকিউ কোশ্চেন গুলা কোশ্চেন ব্যাংক দেখে সব সলভ করে ফেলা, আর হলো টেবিল ভাইবা যে কটা আছে টেবিল ভাইবা যে কটা আছে ওই টেবিল ভাইবা গুলাকে একদম ভালোভাবে মুখস্থ করে ফেলা, এবং রিলেটেড কোশ্চেন আনসার যেগুলো আছে ওগুলাকে নিজের মতো করে প্রস্তুতি নেওয়া। কখনো যদি কারোর পাশাপাশি কোনো বন্ধু থাকে, পার্টনার থাকে, তার সাথে ডিসকাস করা, বাড়ির কাছাকাছি অথবা অন্য কারোর সাথে শেয়ার করা, না হলে নিজে নিজেই সমস্তগুলোকে মুখস্থ করতে থাকা। কারণ এখন আমাদের যেটা হয়েছে, যদিও আমাদের 2-3টা শর্ট কেস আমরা আলোচনা করছি ভিডিওতে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যেটা ক্লিনিক্যাল এক্সামিনেশন, ক্লিনিক্যাল মেথড, শর্ট কেস, লং কেস এবং অসপিডি প্রিপারেশন, এই জিনিসগুলো আমাদের অসপিডি যেমন ছবিগুলো ধরে কোশ্চেন পেপারটা ধরে আমাদের আনসার করা সহজ হইতো, তো ওই ওই জিনিসগুলো একটু কঠিন হবে। তাহলে আমরা এখন আপাতত আমরা বাসায় 3টা জিনিসের প্রস্তুতি নিয়ে নিব। এক হলো এমসিকিউ গুলো আমরা পড়তে থাকবো, 2 নম্বর হলো শর্ট কোশ্চেন, এসিকিউ যেগুলো আছে এসিকিউ কোশ্চেন গুলা রিটেনের টোটাল প্রস্তুতি নিয়ে নিব, আর 3 নাম্বার হলো টেবিল ভাইবার যে কোশ্চেন গুলো আছে। তো এটা আমরা সবাই জানি। ফরওয়ার্ড করব এটা, ব্যাকিং এটা দিয়ে করি, পিছনে যাচ্ছে না, পিছনেরটা তো এটা দিয়ে আমি নিচে যাই শুধু। একটু আজকে ওই ভেরিকোজ ভেইন নিয়ে একটু অল্প সময় একটু ডিসকাস করব। তার আগে আমি বেশি গুরুত্ব দিতে চাচ্ছি টেবিল ভাইবাটার ব্যাপারে, কারণ টেবিল ভাইবায় আমার প্রায় 2টা বোর্ড বির মধ্যে প্রত্যেক স্টুডেন্টরা ফেস করতে হবে 4জন এক্সামিনারকে, বোর্ড এ বোর্ড বির মধ্যে। তো বোর্ড এ বোর্ড বি এর মধ্যে 3জন জেনারেল সার্জারি টিচার থাকবে, অন্য কোনো ব্রাঞ্চ সাবজেক্টের, আর একজন অর্থোপেডিক্স এর প্রফেসর বা এক্সামিনার থাকবে। তো ওই হিসাবে আমাদের বোর্ড এর যে বিষয়গুলা, যে 8টা বক্স থাকবে, এই 8টা বক্সের মধ্যে আমাদের পুরো কারিকুলাম সবারই জানা আছে। এখানে যে প্রত্যেকটা বক্স থেকে একটা করে কোশ্চেন উঠে যাবে, প্রত্যেকটার মধ্যে 2টা-3টা করে স্টেম থাকবে। তো ওই হিসাবে, এবং প্রত্যেক বক্সে মিনিমাম 20টা করে কোশ্চেন আছে, আমাদের কোনো জায়গায় 25-30টাও আছে। তো মিনিমাম 20টা কোশ্চেন থাকবে। তো এই 20টা করে 8টা 8টা 16টা, 16 দিনে 32, এই এই যে এতগুলা কোশ্চেন আমাদের গুলো এখন মুখস্থ করে ফেলা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই মুখস্থ করাটা নিজের কাছে, এটা ওয়ার্ড প্লেসমেন্টের সাথে সম্পর্ক নাই, লেকচার ক্লাসের সাথে সম্পর্ক নাই। এখন প্রত্যেক ছেলে মেয়েরা, স্টুডেন্টরা যদি এটা মনে করে যে আমরা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবো, তাহলে অনেক বেশি উপকার হবে। কারণ এখন আমরা বাইরে কোথাও যাওয়া হচ্ছে না, ঘোরা হচ্ছে না, বেড়ানো হচ্ছে না, সবাই যার যার ঘরে আছি, বাসায় আছি। সুতরাং আমি বিশেষভাবে সবাইকে নির্দেশ দিব অথবা অনুরোধ করব, এই সময় যদি এই প্রিপারেশন গুলো গুছানো যায়। আমরা আজকে আলোচনা করছি ডিপার্টমেন্টের আরো টিচাররা মিলে, যে এই বিষয়টাকে আমরা এমফাসিস দিব, যে যখন আমাদের ব্লক পোস্টিং আসবে ইনশাল্লাহ, তো তখন আমাদের আমরা তখন ক্লিনিক্যাল এক্সামিনেশন, শর্ট কেস, লং কেস এবং অসপি প্রসিডিউর, ওইগুলো আমরা তখন ডিসকাস করব। এখন এই 3টা জায়গায় আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তা এতে তোমাদের কাজ আগাবে না, বরং এই এতটুকু অংশ বাকি থাকুক। কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট যদি এই কাজটা তোমরা করে নাও, যে আমরা
এখন এমসিকিউ এবং রিটেনের প্রিপারেশন এসিকিউ সহ, আর হলো আমাদের টেবিল ভাইবা। এইটুকু আমরা এখন পুরা প্রস্তুতি নিয়ে দিব। পেপার 1, পেপার 2, সার্জারি, আইএনটি, পেপার 1, পেপার 2 সবকিছু মিলাই, অর্থোপেডিক সবকিছু মিলাই। তাহলে এই ব্যাপারে আমরা একমত হই। এটা আমাদের ডিপার্টমেন্টের সবাই একই মতামত পেশ করছে, এবং আমি আশা করি এটা তোমাদের জন্য বেশি মঙ্গলজনক হবে। আর আমাদের যখন ব্লক পোস্টিং থাকবে, যথেষ্ট সময় থাকবে, তখন আমরা সমস্ত প্রসিডিউর, অসপি এবং টেবিল ভাই এবং আমাদের শর্ট কেস, লং কেস ডিসকাশন, এক্সামিনেশন প্রসিডিউর সব আমরা তখন ভালোভাবে ডিসকাস করতে পারবো, এবং তোমাদের সাথে তোমাদেরও লাভ হবে, আমাদের জন্য সহজ হবে। এখন যেটা বিষয় সেটা হলো যে প্রত্যেকটা বক্সের মধ্যে যে কোশ্চেন থাকবে এবং সময় থাকবে খুব কম, 10 মিনিট, 8টা বক্স থেকে কোশ্চেন উঠাইতে হবে। 8টা বক্স, প্রতি বক্সের থেকে 1 মিনিট 25 সেকেন্ড বা 1 মিনিট 15 সেকেন্ড করে থাকবে। আবার প্রত্যেকটার মার্কস থাকবে 3.75 মার্কস থাকবে, তাই না? র্যান্ডম কোশ্চেন উঠাইতে হবে, 8টা বক্স থেকে কোশ্চেন উঠাইতে হবে, 30 নাম্বার, 30, 30, 60, দুইটা বোর্ড এ, বোর্ড বি। আবার প্রত্যেকটার মধ্যে এ বি সি 3টা করে স্টেম থাকবে। সুতরাং এই প্রস্তুতিটা তোমরা সিরিয়াসলি নাও, এই কথাগুলো ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে ফাইনাল প্রপের প্রিপারেশনের ব্যাপারে। এই কাজগুলা যেটা তোমাদের বিষয়, রিটেন এবং টেবিল ভাইবার মুখস্থ করার বিষয়টা তোমরা এখন ভালোভাবে করে নেবা। এই প্রেক্ষাপটে আমাদের অভিজ্ঞতা দেখা গেছে যে সমস্ত ছেলেমেয়েরা, খুব স্টুডেন্টরা, এক্সামিনি, এরা ভালোভাবে কোশ্চেন উঠাইছে এবং বলতে পারছে, এরা স্পিডে স্মার্টলি বলতে পারছে, প্রনাউন্সিয়েশন সুন্দর, প্রেজেন্টেশন সুন্দর, আই টু আই আই কন্টাক্ট সুন্দর, তখন তাদের জন্য এটা ভালো রেজাল্ট হয়, ভালো একটা মার্কস তারা পায়। এখন বাসায় একা একা কিভাবে ডিসকাস করব? যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যেটা বাগ্মী, বক্তা হয় ভালো, এরা আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় বক্তৃতা দেয়। আয়নার সামনে দাঁড়ায় মনে করতে হবে যে সামনে যে আছে আমি তাকে বলতেছি, আমার টিচার আছে, সব টিচাররা কিন্তু নাস্তা করুক আর চা খাক, স্টুডেন্টদের দিকে তাকায় থাকে। তো ওরকম আয়নার দিকে তাকায়া ওই নিজের চোখের দিকে চোখ রেখে আমি ডিসকাস করব। ছোট একটা আয়না নিয়ে নেই, একটা একটা টেবিলের আয়না, একটা টেবিল আয়না আমি নিয়ে আমি সামনে মুখস্থ করব, আয়নার দিকে তাকে আমি পড়াটা দিব। তাহলে পৃথিবীর বড় বড় অনেক বাগ্মী আছে যারা আয়নার সামনে দাঁড়ায় বক্তৃতা দিয়ে দিয়ে বড় বড় বক্তা হয়ে গেছে। তাহলে আমরা বাসায় একা প্রিপারেশন যখন নিব, তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর শিখে এইভাবে আমি নিজেকে প্রেজেন্ট করব। তাহলে বোঝা যাবে যে আমার কথা, আমার চোখের চাহনি, আমার বলা ঢং সব ঠিক আছে কিনা, প্রেজেন্টেশন সুন্দর আছে কিনা। এরপরে রিলেটেড কিছু কোশ্চেন থাকবে যে আমার এই সলভ করার জন্য আমার বই দেখা, টেক্সট বুক দেখা, ওগুলো আমরা অ্যাকর্ডিংলি করে নিব। এবার আমি একটু এতটুকু নির্দেশ থাকলো আমার সমস্ত স্টুডেন্টদের কাছে, যে আমাদের সার্জারি পেপার 1, পেপার 2, আইএনটির প্রস্তুতিটা আমরা এইভাবে আগানোর চেষ্টা করি। আমরা যদি এই একটা মাস যদি মনোযোগ দিয়ে এখন থেকে এই 20-30 দিন আমরা পড়ে নিই, আমাদের সমস্ত রিটেন এবং টেবিল পেপার সলিউশন হয়ে যাবে। তো আমি একটু দ্রুত সংক্ষেপে আমি চেষ্টা করি একটু ভেরিগেজ ভেইন নিয়ে ডিসকাস করতে। তো venous system of leg comprises of 3 groups, আমরা জানি superficial, deep and perforators. তো superficial আমার long and short saphenous system and tributaries. তো লং এন্ড শর্ট স্যাফেনাস ভেইন আমরা বলি। তো আগে কোনো বইয়ে গ্রেট স্যাফেনাস ভেইনও লেখা থাকতো, গ্রেট স্যাফেনাস, স্মল স্যাফেনাস দুইটাই ঠিক আছে, বাকি শর্ট এর পাশে লং শব্দটাই সুন্দর মানায়। তার সুপারফিশিয়াল লং এন্ড শর্ট স্যাফেনাস সিস্টেম এন্ড ট্রিবিউটারিজ। ডিপের মধ্যে বিটুইন দ্য মাসকুলার কম্পার্টমেন্ট অফ দ্য লেগ, আমরা জানি যে গ্যাস্ট্রোকনেমিয়াস সোলিয়াস মাসেল থাকে, ডিপ মাসেল বাল্ব থাকে, এখানে মাসকুলার কম্পার্টমেন্ট থাকে, লেগের মধ্যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, লেটারাল কম্পার্টমেন্ট। তো এই কম্পার্টমেন্ট গুলোর মধ্যে এখানে ডিপ ভেইনস থাকে। আর হলো পারফোরেটরস কানেক্ট দ্য সুপারফিশিয়াল এন্ড ডিপ সিস্টেম। সুপারফিশিয়াল এন্ড ডিপ সিস্টেম, এখানে পারফোরেটিং কমিউনিকেটিং ব্রাঞ্চ থাকে। Blood passes from superficial to deep system at saphenofemoral and saphenopopliteal junctions and via the perforators which are valved. এখানে আমাদের খেয়াল করতে হবে যে
আমাকে স্মল 7s ভেন কোথায় ওপেন করে, গ্রেড 7s ভেন কোথায় ওপেন করে, এগুলা পরীক্ষার সময় জিজ্ঞেস করবে। আমি একটু এইটা পড়া ডিসকাস করতে করতে একটু পরীক্ষার কোশ্চেন গুলো শেয়ার করি যে আহ, কোথায় গ্রেড 7s ভেন কোথায় অ্যারাইজ করে, স্মল 7s ভেন কোথা থেকে অ্যারাইজ করে, তার কোর্স বলো, অ্যানাটমিক্যাল কোর্স, সারফেস মার্কিং, এন্ড কোথায় সে ড্রেইন করে। যদি আমরা ডরসাল ভেনাস আর্চ, পায়ের ক্ষেত্রে আমরা ফুটের ডরসাল ভেনাস আর্চ আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে যে মিডিয়াল aspect of the half of the medial aspect of the dorsal venous arch যেটা থাকে, প্লেক্সাস থাকে, ডরসাল ভেনাস প্লেক্সাস, এই প্লেক্সাসের মিডিয়াল হাফ থেকে গ্রেট সেভেনাস ভেইন হয়, আর লেটাল হাফ থেকে স্মল সেফেনাস ভেইন বা লং সেফেনাস, আর লেটাল হাফ থেকে স্মল সেফেনাস ভেইন তৈরি হয়। আর কোনটা কোথায় ওপেন করে, তার কোর্সটা কি, মিডিয়াল মেলিসা, লং সেফেনাস ভেইন মিডিয়াল মেলিসের পিছন দিক দিয়ে আসে, তারপরে লেগের মিডিয়াল অ্যাসপেক্ট এসে থাকে, নি জয়েন্টের পিছন দিক দিয়ে পপলিটিয়াল সারফেসের উপর দিয়ে সে থাইয়ে যায়, যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের এখানে সে ওপেন করে, হ্যাঁ, সেফেনাস ভেনের মধ্যে। তো এইভাবে এই কোর্সটা আমাদের পড়তে হবে, ছবিটা আমার সামনে রাখতে হবে, রেখে আমাদেরকে আগাইতে হবে। Definition: a varicose vein may define as a vein that becomes, এখানে 4-5টা শব্দ, এটা হলো elongated, dilated, tortuous, paused and thickened। এই 4-5টা শব্দ খুব অর্থবহ। A varicose vein may be defined as a vein that becomes elongated, সে লম্বা হয়, বড় হয়, dilated, ফুলে যায়, tortuous, কুঁচকে যায়, হ্যাঁ, coiling হয়, পাউচ ফুলে ওঠে, থিকেন্ড, ওয়াল থিকেনিং হয়, due to continuous dilatation under pressure with incompetent valves, due to continuous dilatation under pressure with incompetent valves। যে ভালভ গুলো আছে, ভালভ গুলো যখন ইনকম্পিটেন্ট হয়ে যায়, তখন আমার ডিপ ভেইন থেকে, ট্রিবিউটারি থেকে ভেনাস প্রেশারটা বেড়ে সুপারফিশিয়াল ভেইন গুলা ফুলে ওঠে। ওয়ান ওয়ে ভালভ ছিল, যেটা ওয়ান ওয়ে যখন নষ্ট হয়ে যায় তখন এই জিনিসটা ডেভেলপ করতে থাকে। অ্যাবনর্মালিটি: dilated veins occur in several locations in the body। তা আমরা শুধু পায়ের ক্ষেত্রে জানি, আর কোথায় কোথায় এরকম ভাবে ভেনাস ডাইলেটেশন হয়, এটাও একটা প্রিয় কোশ্চেন। একটা স্পারমাটিক কর্ড, সেটার নাম কি, ভেরিকোসেল, হ্যাঁ, স্পারমাটিক কর্ড এরকম ভেনাস ডাইলেটেশন হয়, এরকম ভেরিকোসেল বলে। তারপরে ইসোফেগাসে ইসোফেজিয়াল ভেরিসেস হয়, আমরা জানি গ্রেড 1, 2, 3 গ্রেডিং করা হয়। ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে একটা কমপ্লিকেশন হয়, ইসোফেজিয়াল ভেরিসেস, ঠিক আছে। তারপর হলো অ্যানোরেক্টালে হলে হ্যামোরয়েডস বা পাইলস আমরা বলি, যে অ্যানোরেক্টাল কন্ডিশন হয়। এই তিনটে এক্সাম্পল আমাদের মাথায় রাখতে হবে। কারণ abnormality dilated veins occur in several locations in the body। তা তিনটা লোকেশন এবং তিনটা নাম, এটা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার সময় এটা জিজ্ঞেস করবে। Epidemiology: varicosity of leg was first described as early as 1550 BC-তে, কত আগে। affect approximately 20% of adult, 20% of adult. Female and male ratio 3:1. More in Western countries. There is a familial incidence as a woman in whom neither parent has varicose vein has a risk of 10%, but when both parents are affected, the risk is 80%. জেনেটিক দেখা যায় যে বাবা মা যদি কারণ না থাকে 10% হওয়ার চান্স থাকে, আর বাবা মা দুইজনে থাকলে 80%। তাহলে এটা দেখা যায় বংশগতভাবে এটা পরিলক্ষিত হয়। রিস্ক ফ্যাক্টর কি কি? ফিমেল জেন্ডার হলো মোর রিস্ক, ফিমেল প্রিডোমিনেন্ট। অ্যাডভান্সিং এজ, ককেশিয়ান রেস, ফ্যামিলি হিস্ট্রি অফ ফ্লেবাইটিস, রিকারেন্ট ফ্লেবাইটিস হচ্ছে। প্রেগনেন্সি অ্যান্ড ওবেসিটি আর দ্য accelerators. Despite widespread belief, there is no firm evidence of link occupations with an increase in the prevalence of varicose vein। তাহলে আমরা এই কটা কথা মনে রাখি, ফিমেল জেন্ডার, অ্যাডভান্সিং এজ বয়স্কদের হয়, ককেশিয়ানদের বেশি হয়, ফ্যামিলি হিস্ট্রির সাথে খুব সম্পর্ক আছে, ফ্যামিলি হিস্ট্রি সম্পর্ক আছে,
হিস্ট্রি অফ ফ্লেবাইটিস, হ্যাঁ, ভেইনের মধ্যে ইনফ্লামেশন, ফ্লেবাইটিস অ্যান্ড প্রেগনেন্সি অ্যান্ড ওবেসিটি, এই অ্যাক্সিলেটার্স এগুলো আমার প্রেগনেন্সি ইনডিউসড এবং ওবেসিটি ইনডিউসড, এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটিওলজি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। অন সাইট অ্যান্ড সাইজ থ্রেড ভেইনস, আমি ওই এর আগে ক্লাসের সময় একবার দেখাইছিলাম, অনেক ছবিওয়ালা আমার একটা পাওয়ার প্রেজেন্টেশন আছে। আমি এই জন্য এখানে সংক্ষিপ্ত 20-30টা স্লাইড আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য এটাই আসছে। তো ছবি আমরা বইয়ে দেখে নেবো, ক্লিনিক্যাল মেথডে এবং টেক্সট বুকে। থ্রেড ভেইনস 0.5 মিলিমিটার ইন ডায়ামিটার, কিউটিনিয়াস ভেইন, কিউটিনিয়াস ভেইনে এটা টর্সুয়াস হয় এবং ডাইলিটেশন হয়। তো এটা হলো কি থ্রেড ভেইনস। ফ্লেয়ার্স 0.5 থেকে 1 মিলিমিটার অকার্স অ্যারাউন্ড দ্য অ্যাঙ্কেল associated with stem or perforators varicosities। তো পারফোরেটর ভেরিকোসিস ভালভগুলো যখন উইক হয়ে যাবে তখন এগুলো প্রমিনেন্ট হবে। রেটিকুলার ভেইনস 1 to 3 মিলিমিটার, স্টেম ভেরিসেস, লং অর শর্ট স্যাফেনাস ভেরিকোসিটিস, ভেনাস ম্যালফরমেশন, ক্লিপড টেন্ডিনারি সিস্টেম। এই এতগুলা পয়েন্ট আমার এখানে দরকার নেই, আমরা প্রাইমারি সেকেন্ডারি মনে রাখবো, থ্রেড ভেইন মনে রাখবো, রেটিকুলার ভেইনস গুলো আমরা নি জয়েন্টের এদিকে বেশি দেখা যায়। অ্যাকর্ডিং দ্য স্টেজ অফ ডিজিজ, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আমাদের খেয়াল রাখতে হবে। ক্লাস 0 হলো নো ভিজিবল অর পালপেবল সাইন্স অফ ভেনাস ডিজিজ, নো ভিজিবল অর পালপেবল সাইন অফ ভেনাস ডিজিজ। এটা 0, ক্লাস 0, ভিজিবল এবং পালপেবল কিছু দেখা যায় না। ক্লাস 1 হলো ভেনাস টেলাঞ্জেকটেশিয়া এন্ড ক্যাপিলারি টেলাঞ্জেকটেশিয়া, ভেনাস এন্ড ক্যাপিলারি টেলাঞ্জেকটেশিয়া, পাতলা পাতলা করে হালকা একটু মাইক্রোভেসেল, বিশেষ করে যারা ফর্সা হয়, সাদা চামড়া হয় এবং যাদের স্কিনটা একটু পাতলা থাকে তাদের এটা খুব ভালো বোঝা যায়। ক্লাস 2 তে হলো ভেরিকোজ ভেইন, যেটা একদম প্রমিনেন্ট, দূর থেকে দেখা যায়, ইন্সপেকশনে খুব ভালো ইজিলি ভিজিবল হয়। ক্লাস 3 হলো যে ইডিমা থাকবে, ইডিমা, ইডিমা যেখানে ইডিমা থাকবে। ক্লাস 4 হলো স্কিন চেঞ্জেস ascribed to venous disease, venous disease, hyperpigmentation, eczema, hyperpigmentation, eczema এগুলা থাকবে। তাহলে ক্লাস 4টা যেটা আমাদের স্কিনের প্রেজেন্টেশন হয়, স্কিন চেঞ্জেস টু ভেনাস, ascribed to venous diseases, এখানে কি হয়, হাইপার পিগমেন্টেশন হয়, এক্সিমা হয়। তাহলে ভেনাস আলসারেশন হয় গ্রাজুয়ালি, পরে আমরা আসতেছি। তাহলে প্রথমে স্কিন চেঞ্জ হবে, ভেরিকোজ ভেন প্রমিনেন্ট হবে, এরপরে ইডিমা হবে, এরপরে স্কিন চেঞ্জ হবে, এরপর হাইপার পিগমেন্টেশন এবং এক্সিমা দেখা দিবে, এবং ক্লাস 5 এ স্কিন চেঞ্জেস উইথ হিল্ড আলসারেশন, স্কিনের চেঞ্জ থাকবে এন্ড হিল্ড আলসার হবে, হিল্ড আলসারটা শুকায় যাবে, হিল্ড আলসারেশন। আর ক্লাস 6 এ হলো অ্যাক্টিভ অ্যাক্টিভ আলসারেশন, ঠিক আছে না, এটা অ্যাক্টিভ আলসারেশন। তাহলে ভেনাস আলসারটা কোথায় হবে, সাইড দেখে বুঝা, এটাও স্যারদের একটা প্রিয় কোশ্চেন, এক্সামিনারদের একটা প্রিয় কোশ্চেন হলো, এক্সামিনারদের একটা প্রিয় কোশ্চেন হলো যে আর্টারিয়াল আলসার, আলসারেশন কোথায় হয়, যে ইসকেমিক আলসার গুলা কোথায় হয়, ভেনাস আলসার গুলা কোথায় হয়। তাহলে ভেনাস আলসার আমরা পাবো অ্যালং দ্য অ্যানাটমিক্যাল কোর্স অফ দ্য লং এন্ড স্মল সেফেনাস ভেইন, ঠিক আছে না। তাহলে আমরা লং এন্ড স্মল সেফেনাস যেটা কোর্সটা থাকবে ওই বরাবর আলসারেশনটা হয়। আমরা মিডিয়াল এন্ড লেটারাল মেলুলাসের এই জায়গায় পাবো, লোয়ার 1/3 অফ দ্য লেগের মধ্যে এগুলো দেখা যায়। তো এই কথাটা খুব আমাদের জরুরি। যদি কারো যদি একটা আলসার, আনহেলদি ওন বা আলসার হয় তার ইসকেমিয়ার কারণে, তাহলে এটা আমার ডিস্টাল পার্ট অফ দ্য টুজ, পায়ের আঙ্গুলে দেখা যাবে, টুর মধ্যে দেখা যাবে, ওই জায়গাটা একটু ব্ল্যাকিশ থাকবে, ড্রাই থাকবে, কোনো ফিচার অফ ভাস্কুলারিটি থাকবে না, ডিভাইটালাইজ টিস্যু থাকবে, এরকম জিনিস আমরা বুঝতে পারবো। তাহলে ক্লাস 6 হলো অ্যাক্টিভ আলসারেশন।
তোমরা একটু লাইনে থাকো, একটু আমার একটা ডিস্টার্ব আছে। Primary varicose vein occurs due to intrinsic valvular and saphenofemoral incompetence. তাহলে ইন্ট্রিনসিক ভালভুলার এন্ড স্যাফানোফিমোরাল ইনকম্পিটেন্স, তাহলে স্যাফানোফিমোরাল যে ওপেনিং ওইখানের ভালভ যদি ইনকম্পিটেন্স হয়, ব্যাক ফ্লো হয়, ভালভ যদি স্ট্রং না হয়, তখন আমার এটা ভেরিকোজ ভেনগুলো প্রমিনেন্ট হবে। হ্যাজ নো অ্যাপার্ট আন্ডারলাইং কজেস। There is a genetic or developmental defect in the veins wall that cause diminished elasticity and valvular incompetence. তাহলে diminished elasticity এটা বয়সের সাথে, এইজের সাথে, বয়স বেশি হওয়ার সাথে সম্পর্ক, এবং valvular incompetence. Secondary varicose vein, obstruction to venous outflow caused by pregnancy, ovarian cyst, uterine fibroid, পেলভিক ম্যালিগন্যান্সি, অ্যাসাইটিস, তাহলে এগুলো হলো সেকেন্ডারি কজ। তাহলে প্রাইমারি কজটা আমরা বুঝলাম, এটা অবস্ট্রাকশন ডিউ টু ভেনাস, সেকেন্ডারি কজের মধ্যে ভেনাস আউটফ্লো কজড। তাহলে আমরা প্রেগনেন্সিতে দেখি গ্রেভিড ইউটেরাসের কারণে, তারপরে হলো ওভারিয়ান সিস্ট বা ইউটেরাইন ফাইব্রয়েড, পেলভিক ম্যালিগন্যান্সি, যে কোনো পেলভিক অর্গানে যদি ম্যালিগন্যান্সি হয়, অ্যাসাইটিস হলো, ঠিক আছে, ইলিওফিমুলার থ্রম্বোসিস অ্যান্ড অ্যাবডোমিনাল লিম্ফেডিনোপ্যাথি। এই সমস্ত কারণে আমরা অবস্ট্রাকশন টু ভেনাস আউটফ্লো করে আমার কি হয়, ভেরিকোজ ভেন ডেভেলপ করতে পারে। ভালভ ডিস্ট্রাকশন, সেকেন্ডারি তো ডিপ ভেন থ্রম্বোসিস, লং স্ট্যান্ডিং অথবা মেল ট্রিটেড ডিপ ভেন থ্রম্বোসিস যদি থাকে, তখন ভালভ ডিস্ট্রাকশন হয়ে আমার ভেরিকোজ ভেন হতে পারে। তারপর হলো আর্টেরিও ভেনাস ফিস্টুলা, মোস্ট কমনলি ট্রমাটিক ফিস্টুলা যদি হয়ে যায়, ট্রমাটিক অ্যাক্সিডেন্টাল ট্রমা থেকে হয় আর্টারিও ভেনাস ফিস্টুলা। তারপরে প্যাথোফিজিওলজি, the mechanism that cause the superficial vein valve to fail have not been fully established. First, a small gap appears between the valve cuffs at the commissure where the valve leaflets join the vein wall. যে লিফলেট, যেমন আমরা বাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ যেরকম হার্টের মধ্যে আমরা পড়ছি, এরকম এখানেও যে ভালভ গুলা থাকে, এগুলা লিভ যখন উইকনেস হবে কমিশরিতে, তখন এগুলো ডেভেলপ করবে। দিস গ্যাপ ওয়াইডেন্স অ্যান্ড মোর রিভার্স ফ্লো ইজ অ্যালাউড। দি ভালভ কাপস degenerate and holes develop in them, and eventually they disappear completely. The vein below the valves respond by dilating, and varicose vein may reach 5 times their more size if left untreated. এইভাবে গ্রাজুয়ালি খারাপ হয়ে যাবে, ভেইন ফুলে যাবে, অনেক বড় হয়ে যাবে, অনেক টর্সিওজা হয়ে যাবে, যেমন ভালভ ড্যামেজ হয়ে যাবে, লিফলেট কাপস গুলা নষ্ট হয়ে যাবে, হয়ে আমার গ্রাজুয়ালি ডিটোরিয়েট করতে থাকবে। প্রেজেন্টিং ফিচার কোয়াইট ভেরিয়েবল, এক এক মানুষের এক এক রকম প্রেজেন্টেশন হয়। মোস্ট আর অ্যাসিম্পটোমেটিক, সাম কমপ্লেইনস অনলি অ্যাবাউট দ্য কসমেটিক অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। আরেকটা হয় যখন মানুষ কোথাও চাকরিতে যায়, মেডিকেল চেক আপ হয়, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, আর্মি, নেভিতে যখন ডিফেন্সে যখন জয়েন করতে যায়, তখন ভেরিকোজ ভেইন থাকলে অথবা একটা অপারেশন করে যেতে হয়। তাহলে আমাদের মেডিকেল চেক আপের সময় অথবা কেউ কসমেটিক পারপাসে এটা চোখে পড়ে, ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে। If symptomatic, it may associated with localized pain, edema হবে, pain হবে, and a burning sensation over the veins, burning sensation, pressure effect হবে, burning sensation হবে, diffuse ache or heaviness in the calf, particularly with prolonged standing, and mild ankle swelling হবে। এখানে diffuse ache or heaviness in the calf, particularly with prolonged standing, এবং এই জিনিসগুলো আমাদের কমনলি দেখা যায় যারা লং স্ট্যান্ডিং ওয়ার্কার থাকে, যেমন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশিনারি ওয়ার্কস, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে, যে ট্রাফিক পুলিশ অথবা সার্জেন্ট, যারা লম্বা সময় 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা দাঁড়ায়া রাস্তার কিনারে বা অফিসের কোনো ডিউটি করতে হয় স্ট্যান্ডিং, তো তাদের এটা বেশি দেখা যায়, তখন অ্যাঙ্কেল সুয়েলিং ইত্যাদিও থাকে। Symptoms generally improve with leg elevation.
যখন লেগ এলিভেশন করে রাখবো 1-2 বালিশের উপর, অথবা আমরা একটা চেয়ারে বসে আরেকটা চেয়ারে পা উঁচু করে রাখবো, অথবা বিছনায় শুয়ে পায়ের নিচে 2টা বালিশ বা 2টা কোল বালিশ দিয়ে উঁচু করে রাখবো, তখন ভেনাস রিটার্নও হয়ে যাবে, ইডিমাটাও কমে যাবে। এক্সামিনেশন, ইন্সপেকশন, জেনারেল কন্ডিশন, ইডিমা দেখা যায়, হ্যাঁ, আমার অ্যাঙ্কেল ইডিমা ওখানে পাবো, এবং লাইপোডার্মোস্ক্লেরোসিস, এক্সিমা শেষ। লাইপোডার্মোস্ক্লেরোসিস, এটা হয়, আমাদের ইডিমা হয়, এক্সিমা হয়। এগুলা এগুলা ইন্সপেকশন খুব খুব কেয়ারফুল। মানে আমাদের যখনই আমাদের কোন কোন বছর ভেনাস সোয়েলিং, কোন বছরে আমার শর্ট কেস হিসাবে ভেরিকোজ ভেন থাকবে, স্মল বা লং সেফানাস ভেন, এটা আমরা বলতে পারতেছি না। কিন্তু যখন থাকবে আমাদের থিওরিটা মাথায় রাখতে হবে, বইয়ের ছবিগুলা দেখলেই কমন বাস। তাহলে আমরা কি কি জেনারেল কন্ডিশন ইন্সপেকশনে কি পাবো? ইডিমা পাবো, লাইপোডার্মোস্ক্লেরোসিস যে স্কিন চেঞ্জ গুলা হয়, এক্সিমা হবে, আলসার, ইউজুয়ালি মিডিয়াল মেলিউলাস। তাহলে স্মল সেফানাস ভেনের চেয়ে আমরা গ্রেট সেফানাস ভেনে বেশি সাফার করে, এবং ওই জায়গা এই কারণে মিডিয়াল মেলিউলাসের আশেপাশেই এই আলসারটা দেখা যায়, ভেনাস আলসার ইউজুয়ালি মিডিয়াল মেলিউলাসের কাছে। ইভিডেন্স অফ অ্যাবডোমিনাল ম্যাস, ঠিক আছে, অ্যাবডোমিনাল ইভিডেন্স অফ অ্যাবডোমিনাল ম্যাস, তাহলে আমার লোয়ার অ্যাবডোমিনাল ম্যাস থাকলেও আমরা ক্লিনিক্যালি পাবো। পালপেশন, স্ট্যান্ডিং এর মধ্যে আমরা দেখবো কাফ ইম্পালস এট সেফোনোফিমোরাল জাংশন। আমরা কাফ ইম্পালস, যেমন হার্নিয়াসে আমরা কাফ ইম্পালস দেখি, আমরা দাঁড়ায় যদি দেখি যে কাফ ইম্পালস এট সেফোনোফিমোরাল জাংশনে আমরা এটা পাবো। পালপেশন, এই কুবেসিয়াস, এই সাইন এগুলা আমরা খুব বেশি পরীক্ষার সময় দেখে না, এই টেস্টগুলা করার সুযোগও হয় না, কারণ শর্ট কেসে অল্প সময় থাকে, আমরা ওই জায়গায় বেশি যাব না। আমরা পালপেশনের মধ্যে পজিটিভ কাপ ইম্পালস শুড বি ফেল্ট ফর ইন দা গ্রয়েন, আমরা স্যাফোনোফিমাল ওপেনিং রেখে আমরা পজিটিভ কাপ ইম্পালস পাবো। আর হ্যাঁ, ফ্যালেন্স টেস্টের মধ্যে পালপেশন অ্যালং দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য টিবিয়া, ডিটেক্ট টেন্ডার ডিফেক্টস ইন দ্য ডিপ ফাসা। তো এগুলা নিয়ে খুব বেশি হয় না, কিন্তু আমার ইন্সপেকশনের ফাইন্ডিংস গুলো আমরা যদি দেখাতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। ট্রেন্ডেলবার্গ টর্নিকুয়েট টেস্ট, এটা কখনো শর্ট নোট হিসাবে আসতে পারে, এটা আমরা একটু ভালো করে মুখস্থ রাখবো। এবং ফর আইডেন্টিফাইং সাইটস অফ ভালভুলার ইনকম্পিটেন্স, with the patient's supine position, elevate the limb, empty veins, apply tourniquet to superficial femoral saphonofemoral junction, and ask patient to stand. Slowly release the tourniquet. তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু প্র্যাকটিক্যাল ক্লাসের সময় ভালো বোঝা যাবে। আমি একটু সুইচ ওভার করে যাই। Nowadays it has been placed by venous duplex ultrasound. তো আমরা ক্লিনিক্যালি পেশেন্ট যখন একটা হয় যে আমরা যখন রুগী খুব স্পিডে কতক্ষণ দৌড়াবে অথবা হাঁটবে, দৌড়ালে এবং হাঁটলে তার ভেনাস প্রমিনেন্ট হয়ে যায়, ভেইনগুলো প্রমিনেন্ট হয়ে যায়, তখন আমরা খুব সহজে আমরা বুঝতে পারি। এবং ট্রেন্ডেনবার্গ টর্নিকুয়েট টেস্ট করে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। আর আর ক্লিনিক্যালি আমাদের যেটা হয়, আমরা এখন ইনভেস্টিগেশন করে আমরা এগুলো সব কনফার্ম করি, ডিপ ভেন থ্রম্বোসিস আছে কিনা, সুপারফিশিয়ালটা আমরা ইন্সপেকশনে বুঝতে পারি। হ্যান্ড হেল্ড ডপলার ইনসোনেশন ওভার সেফোনোফিমোরাল জাংশন অ্যান্ড সেফোনোপপ্লিটিয়াল জাংশন, ঠিক আছে, এই দুই জায়গায় আমরা হ্যান্ড ডপলার দিয়ে আমরা অ্যাসেস করতে পারি। অসকালটেশন ওভার ক্লাস্টার্স অফ ভেইনস, particularly if they remain distended when supine will detect the continuous machinery murmur of an arteriovenous fistula. ইনফ্যাক্ট এটা আমাদের লং কেস অথবা শর্ট কেস কোনো জায়গায় এত সময় নিয়ে অসকালটেশন করার সুযোগ হয় না বা করা হয় না। তো আমাদের ক্লিনিক্যালি এক্সামিনেশন এবং ইন্সপেকশন ফাইন্ডিংস গুলা বলতে পারলেই আমাদের ভালোভাবে হয়ে যাবে। Cutaneous signs of venous insufficiency, dilated subcutaneous vein, venous eczema, brown hemosiderin deposition, acute or chronic lipodermosclerosis, ঠিক আছে, acute or chronic lipodermosclerosis, এটা আমাদের ডার্মাটোলজিতে ম্যাডাম আমাদেরকে তোমাদেরকে নিশ্চয়ই পড়াইছেন, আমার লাইপোডার্মোস্ক্লেরোসিস। আর এর সাথে আমরা এই সমস্ত কেসে
ভেনাস আলসারের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। স্কিন চেঞ্জ আলসারের মধ্যে কি হয়, অ্যান্ড ইনডিউরেশন থাকবে, ইনডিউরেশন এটা, অ্যান্ড অ্যাট্রোফিক ব্লাঞ্চি, অ্যাট্রোফি ব্লাঞ্চি, হোয়াইট স্কিন স্কেয়ারিং উইদাউট আলসারেশন, মানে আলসারেশন হয় নাই কিন্তু অ্যাট্রোফি ব্লাঞ্চি দেখা যায়। আর ইডিমা থাকে লং স্ট্যান্ডিং, তারা বিশেষ করে বেশিক্ষণ দাঁড়ায় থাকে, তাদের এই জিনিসটা দেখা যায়, ইডিমা অ্যান্ড ভেনাস আলসারেশন। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কিভাবে কনফার্ম করবো? ডপলার অ্যাসেসমেন্ট ইজ নাও দ্য minimum level of investigation required before treating somebody with varicose vein. ঠিক আছে, ডপলার অ্যাসেসমেন্ট, ডপলার স্টাডি করলাম। It exclude arterial disease and determine the patency of vein. তাহলে আমরা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে ভেনাস ডিজিজ, আর্টারিয়াল ডিজিজ আছে আমরা জানি। তাহলে আমার ডপলার স্টাডি করলে বলবে যে না, আর্টারি সব প্রমিনেন্ট আছে, কোনো আর্টারিয়াল অবলিটারেন্স নাই। ঠিক আছে, তাহলে আমাদের এটা ভেরিকোজ ভেইন, এটা কনফার্ম করে দিবে। আর নন ইনভেসিভ ডুপ্লেক্স ডপলার, ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করে আমরা এটা ক্লিয়ার হব। অ্যালাউজ ভিজুয়ালাইজেশন এন্ড কোয়ান্টিফিকেশন অফ ইনকম্পিটেন্স অর অবস্ট্রাকশন। ভালভুলার ইনকম্পিটেন্স গুলো আমাদেরকে ক্লিয়ার কাট বলে দিবে, এবং যদি কোথাও অবস্ট্রাকশন থাকে কোন লেভেল অবস্ট্রাকশন সেটাও বলে দিবে। ডিটারমাইন্স দ্য লোকেশন অফ ভেনাস রিফ্লাক্স ফ্রম ডিপ ইনটু দ্য সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম। তাহলে এখানে লোকালাইজেশনও করে দিবে, এবং কোথায় আমার ব্লক আছে কিনা, এবং ভালভের কন্ডিশন, এবং কতটুকু ডায়ামিটার আছে এক একটা ভেইনের, ট্রিবিউটারিসে ডিপ ভেইনের কি অবস্থা, সুপারফিশিয়াল ভেইনের কি অবস্থা, ডায়ামিটার কতটুকু, আমার ডিপ ভেইন থ্রম্বোসিস আছে কিনা, ডিপ ভেইনে কোথাও থ্রম্বাস আমার আটকায় আছে কিনা, এটা আমাকে ক্লিন কাট ইনফরমেশন দিবে এই দুইটা ইনভেস্টিগেশন। Particularly helpful in recurrent varicose vein, short saphenous varicose vein and suspicious deep venous thrombosis. তাহলে এই জিনিসগুলো থেকে আমরা এক্সক্লুড করতে পারবো। ক্লিনিক্যালি তো আমরা ইন্সপেকশন করি একটা ভেরিকোজ ভেন আমরা ক্লিয়ার কাট করতে পারবো, কিন্তু টু এক্সক্লুড এন্ড টু ডিফারেন্সিয়েট উইথ আদার ডিপ ভেনাস প্যাথোলজি, তা ওটার জন্য আমাদের এই দুইটা ইনভেস্টিগেশন টুলস আমাদেরকে হেল্প করবে। আর ভেরিকোগ্রাফি প্রোভাইডস এ রোড ম্যাপ অফ দ্য ফর সার্জারি, আমরা ভেরিকোগ্রাফিও করা যায়। তো এটা এখন অনেক মেথড আসছে অপারেশনে, আমরা আগে বাড়তেছি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি হয়? ক্রনিক ডিপ ভেন ইনসাফিসিয়েন্সি প্রেজেন্ট উইথ আলসারেশন, ব্রাউনি ইন্ডিউরেশন এন্ড হাইপার পিগমেন্টেশন। তাহলে ক্রনিক ডিপ ভেইন ইনসাফিসিয়েন্সি এটা একটা ডিডির মধ্যে পড়ে। আরেকটা হলো ক্লিপাল ট্রেনুনি সিনড্রোম প্রেজেন্ট উইথ ভেরিকোজ ভেইন লিম্ফ হাইপারট্রফি এন্ড কিউটেনিয়াস বার্থ মার্ক। তো এই 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 দুইটা ডিফারেন্স অতটুকু আমাদের দরকার হয় না। তো আমাদের মেইনলি দুইটা জিনিস লাগে, যে আমার ভেরিকোজ ভেনের সাথে ডিপ ভেন থ্রম্বোসিস আছে কিনা, এটা আমরা এক্সক্লুড করতে পারলেই আমাদের চলবে। ইন্ডিকেশন ফর ট্রিটমেন্ট, এটা হলো কসমেটিক পারপাস, আর প্রেজেন্স অফ সিমটমস, তার কোনো সিমটমস আছে, অ্যান্ড রিকারেন্ট ভেরিকোজ ভেইন ডিউ টু inadequate primary assessment or operation or new vascularization or perforator disease. তাহলে রিকারেন্ট ভেরিকোজ ভেইন যদি আমার বারবার হতে থাকে যে কোনো কারণেই হোক, তো তখন আমরা এটা সার্জারিতে যাব। ইন্ডিকেশন ফর ট্রিটমেন্ট অর সার্জারি। কমপ্লিকেশন, ভেনাস এক্সিমা, ভেনাস পিগমেন্টেশন and lipodermatosclerosis এবং সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস এন্ড ভেনাস আলসারেশন, এই জিনিসগুলো আমাদের কমপ্লিকেশন হয়। এই কমপ্লিকেশন যখন হবে তখন আমার ট্রিটমেন্টে চলে যেতে হবে। আর যাতে আমি এই কমপ্লিকেশনকে প্রিভেন্ট করতে পারি, এজন্য আর্লি ডায়াগনোসিস এন্ড প্রিভেনশন অফ কমপ্লিকেশন আমাদের ওইভাবে প্ল্যান অফ ট্রিটমেন্টে আসবে। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করতেছি। মেথড অফ ট্রিটমেন্ট, এটা হলো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট। এর মধ্যে কি আছে? রিঅ্যাসুরেন্স, সাপোর্ট গার্মেন্টস। তাহলে এক হলো রিঅ্যাসুরেন্স, থেকে আশ্বস্ত করা মারাত্মক কোনো ডিজিজ না, আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন অথবা জব মডিফিকেশন।
সাপোর্ট গার্মেন্টস এর মধ্যে হলে আমরা বলি ইলাস্টিক স্টকিংস বলি, ভেরিকোজ অথবা কেউ আমরা বলি ভেরিকোজ ভেইন স্টকিংস। যে ইলাস্টিক মোজা, যে স্কিন টাইট সক্স যে পরে, স্কিন টাইট সক্স মেয়েরা পরে, লম্বা মোজা পাওয়া যায়। তো এগুলাই একদম যার যতটুকু হবে, কারো নি পর্যন্ত, কারোর হিপ জয়েন্ট পর্যন্ত আমরা এটা সাপোর্ট গার্মেন্টস দিতে পারি, প্রেসার ইফেক্ট করবে। যে সুপারফিশিয়াল ভেনগুলো চাপে থাকলে ডাইলিটেশন হবে না, এর উপরে প্রেসার পড়বে না। তাহলে আমরা গার্মেন্টস দিয়ে, তাহলে আমরা ইলাস্টিক স্টকিং বা সাপোর্ট গার্মেন্টস অথবা ভেরিকোজ ভেইন স্টকিংস বলি। এটা ওই যে আমরা যে ফুটবল খেলার সময় অ্যাংলেট ব্যবহার করি, ক্রেপ ব্যান্ডে যেরকম ইলাস্টিসিটি থাকে, ওই রকম একটা গার্মেন্টস পাওয়া যায়, ভেরিকোজ ভেইন স্টকিংস বলে। আর একটা হলো পিরিয়ডিক লেগ এলিভেশন। যার লম্বা সময় কাজ করতে, সে 1 ঘন্টা কাজ করবে, আধা ঘন্টা আবার রেস্ট নিবে, পা উঁচু করে রাখবে। এতে তার ভেনাস রিটার্ন হয়ে যাবে এবং সে তার প্রেসার ইফেক্টটা কম হবে। ইনহিবিশন অফ প্রলং সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং। ইনহিবিশন অফ প্রলং সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং। প্রলং সিটিং এ অত বেশি হয় না, প্রলং স্ট্যান্ডিং এ বেশি হয়। তাহলে তার জব পাল্টাইতে হবে। সে যদি ট্রাফিক পুলিশ বা কিছু হয়, তার অফিসকে বলে সে দাঁড়ানো থেকে অন্য বসে থাকার কোনো একটা চাকরি সে করতে পারবে। চাকরি সে করতে পারবে। তো তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে অথবা তার প্রফেশন চেঞ্জ করতে পারে। যে দাঁড়ায়া মেশিনারি কাজ করতো, তাহলে সে এখন বসে কাজ করাবে, অন্য কাজে সে তার জব বা আর্নিং কে সুইচ ওভার করবে। অথবা আমরা পিরিয়ডিক লেগ এলিভেশন করতে পারি। আরেকটা হলো মাইক্রো ইনজেকশন স্ক্লেরোথেরাপি। তাহলে এই জিনিসগুলো আমাদের থিওরি গুলো মনে রাখতে হবে। মেথড অফ ট্রিটমেন্ট কি আছে? ইন্ডিকেশন অফ ভেনাস টেলাঞ্জেক্টেসিয়া, isolated small small below isolated small below knee varicosities, ছোট ছোট বিলো নি যদি ভেরিকোসিটি থাকে, স্পাইডার ভেইনস থাকে, এগুলো কসমেটিক পারপাসে মানুষ করে, এটা এমন সমস্যা হয় না। স্মল ভেরিকোসিটিস দ্যাট পারসিস্ট আফটার ভেনাস স্ট্রিপিং। তাহলে স্মল ভেরিকোসিটিস দ্যাট পারসিস্ট আফটার ভেনাস স্ট্রিপিং। তো ভেনাস স্ট্রিপিং একটা মেথড অফ সার্জারি। তো স্ট্রিপার ঢুকানো হয়, স্ট্রিপার যেরকম আমরা ট্রকার দেই, আইভি ট্রকারে থাকে, কেনুলার মধ্যে ট্রকার থাকে, কেনুলা থাকে। তো এরকম ভেনাস স্ট্রিপার, ভেরিকোজ ভেনের ভিতরে স্ট্রিপার ঢুকাইয়া স্ট্রিপিং করে ভেরিকোজ ভেনটাকে নিয়ে আসে, মেথড অফ সার্জারি। তো ভেনাস স্ট্রিপিং সার্জারি করার পরেও যদি স্মল কিছু ভেরিকোসিটিস থাকে, তখন ওই জায়গায় মাইক্রো ইনজেকশন দেওয়া যায়। তাহলে এই 3-4টা ইন্ডিকেশনে আমরা মাইক্রো ইনজেকশন দেই। এম কি? দি ট্রিটমেন্ট promotes an inflammatory reaction. Inflammatory reaction. Treatment promotes an inflammatory reaction and subsequent obliteration of varicosity. Procedure. An ultrafine needle is used with a এই জিনিসগুলা এত লম্বা প্রসিডিউরে আমাদের আমরা না আগাই, আমরা একটু আগায় যাই। এখানে সৌরভ, এটা সুইচ ওভার হচ্ছে না। Limitations say multiple treatment are usually required and up to 40%। এই টপিকটা আমাদের অত দরকার নেই, আমরা কমপ্লিকেশনটা আমাদের লাগবে পরীক্ষার সময়। ভেরিকোজ ভেনের কি কি কমপ্লিকেশনে আমরা আগের স্লাইডেও আলোচনা করছি। অ্যালার্জিক রিঅ্যাকশন এন্ড থ্রম্বোফ্লেবাইটিস, হাইপারপিগমেন্টেশন, লাইপোডার্মাটোসিস, এই জিনিসগুলো হবে। নিও অ্যাঞ্জিওজেনেসিস এবং স্কিন নেক্রোসিস, আলসারেশন, এগুলো হবে। সার্জিক্যাল প্রসিডিউর কি কি আছে? হাই সেফানাস লাইগেশন। তাহলে এখানে একটু কয়টা সার্জিক্যাল প্রসিডিউর আছে। হাই সেফানাস লাইগেশন এন্ড স্ট্রিপিং অফ দা লং সেফানাস ভেইন। তা হাই সেফানাস ভেইন যেখানে ওপেনিং হবে ওই জায়গায় লাইগেশন করে দিবে, এবং তাহলে আমার ফিমোরাল ভেইন, সেফানাস ভেইন, ওখান থেকে কোনো ভেনাস রিটার্ন আসতে পারবে না। আর স্ট্রিপিং অফ দা লং সেফানাস ভেইন, স্ট্রিপার দিয়ে আমরা স্ট্রিপিং করে ফেলে দিব। Should performs on patient with varicose veins who have evidence of long saphenous reflux at the groin on clinically Doppler and duplex examination. Clinically হবে Doppler এবং duplex examination এ বলবে যে তার এই লং স্যাফেনাস ভেইনে তার এই রিফ্লাক্সটা পারসিস্ট করতেছে এবং তার সিম্পটম আছে এবং তার পেইন হচ্ছে।
It should avoid if the long saphenous vein is a collateral for obstructive deep vein. ওই সমস্ত ক্ষেত্রে এটা আমরা অ্যাভয়েড করব। For high saphenous ligation, incision is made parallel to and below the inguinal ligament over saphonofemoral junction approximately 2 centimeter below and lateral to the pubic tubercle. এই জায়গায় আমরা লাইগেশন করব এই লেভেলে। After ligation and disconnection of long saphenous stripping of the long saphenous from groin to knee is performed. এরপর লাইগেশন করার পরে আমরা এরপরে স্ট্রিপিং করব। Then multiple step phlebectomy is done by making 2 to 3 millimeter small incision over the varicosity. এইটা করার আগে মাল্টিপল স্টেপ ফ্ল্যাবেক্টমি ইজ ডান। তাহলে যেই যে জায়গায় বেশি বেশি আমার টর্সিউজ আছে এবং ভেনাস ডাইলিটেশন আছে ওই জায়গায় আমরা অপারেশনের টেবিলে শোয়ানোর আগে আমরা মার্কার পেন দিয়ে ওই জায়গায় মার্ক করে নিব যে এই জায়গায় আমার সোয়েলিংটা আছে। তাহলে আমরা যখন রুগীকে অপারেশন টেবিলে শোয়াবো তখন এই ইলিভেশনটা কমে যায়, থাকে না। তখন আমরা সারফেস মার্কিং না থাকলে আমাদের পরে এটা ভেইন আইসোলেশন করে এখানে স্কিনে স্ট্যাব ইনজুরি দিয়ে আমার মাল্টিপল 2 থেকে 3 মিলিমিটার স্মল ইনসিশন দিয়ে যে আমার ডাইলেটেড ভেইন গুলাকে আমরা এক্সিশন করতে পারবো না। এই জন্য এটা জরুরি দাঁড়ানো অবস্থায় স্কিনে মার্কিং করে ফেলা। লেগ ইজ টাইটলি ব্যান্ডেজড ফর 24 আওয়ার্স। এভাবে আমরা স্ট্রিপিং করে মাল্টিপল লাইগেশন করে দিলে ভেনাস যেখানে যেখানে বেশি ডাইলিটেশন আছে তো আমরা করে দিলে তখন আর আমার এখানে ভেনাস ডাইলিটেশন হবে না। এবং অপারেশন পরে 24 থেকে 72 ঘন্টা আমরা ক্রেপ ব্যান্ডেজ সফট রোল দিব, সফট রোল দিয়ে পেঁচায়া পুরা লেগ এবং থাইয়ে আমরা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে আমরা পেঁচায় দেব। ফুল লেন্থ ভেনাস সাপোর্ট স্টকিং ইজ অ্যাডভাইসড ফর 3 to 6 উইকস। তাহলে ফুল লেগ ভেনাস সাপোর্ট স্টকিং ইজ অ্যাডভাইসড ফর 3 to 6 উইকস, প্রায় আমরা 1.5 মাস 1.5 মাস। তুই হ্যাঁ আগেরটা এর আগেরটা। তাহলে এতটুকু আমাদের গেল। এই কথাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা মাল্টিপল আমরা স্টেপ ইনজুরি দিয়ে যদি আমরা লাইগেশন করি অথবা ভেনাস স্ট্রিপিং করি এগুলোর পরে আমাদের টাইট ব্যান্ডেজ দিয়ে রাখতে হবে 24 ঘন্টা। এরপরে আমরা ফুল লেন্থ ভেনাস সাপোর্ট দিব 3 to 6 উইকস। এই কথাগুলো আমাদের জানা জরুরি, এগুলো পরীক্ষার সময় জানতে চাবে। এবং শর্ট সেভেনাস লাইগেশন এন্ড স্ট্রিপিং, তাহলে শর্ট সেভেনাস ভেনে আমরা লাইগেশন করে স্ট্রিপিং করে দিব। and incompetent perforating or communicating vein ligation, তো ওইটা আমাদের অত দরকার নেই। পরেরটা কমপ্লিকেশন অফ সার্জারি করলে আমাদের কি কি কমপ্লিকেশন হয়? মাইনর কমপ্লিকেশন হলো হেমাটোমা, আমরা যে জায়গায় করবো ওখানে মাইক্রোভেসেল থেকে ব্লিডিং হয়ে হেমাটোমা হতে পারে, সেলুলাইটিস অর অ্যাবসেস ফর্মেশন, ঠিক আছে, পোস্ট অপারেটিভ ইনফেকশন, সেলুলাইটিস বা অ্যাবসেস ফর্মেশন, মাইনর নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স, যেহেতু আমরা স্কিন ইনসিশন দিব এটা মাইনর একটু নামনেস টিংলিং হতে পারে, নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স নামনেস টিংলিং এগুলো হতে পারে। লং সেফেনাস নার্ভ ইনজুরি, লং সেফেনাসে আমাদের নার্ভ ইনজুরি হতে পারে, ঠিক আছে, এই ভেনের ক্ষেত্রে। আর মেজর ভাস্কুলার ইনজুরি কি হতে পারে? সুপারফিশিয়াল ফিমোরাল, কমন ফিমোরাল এন্ড পপলিটিয়াল আর্টারি, এই জায়গায় আমার ভাস্কুলার ইনজুরি হতে পারে। ভেরিকোজ ভেইন ইন প্রেগনেন্সি, ইট ইজ এ সিগনিফিক্যান্ট প্রবলেম ইন প্রেগনেন্সি এপিয়ার্স ডিউরিং, এটা আমাদের সেটা প্রেগনেন্সি গাইনোকোলজি গাইনি অফিসার ম্যাডামরা এটা নিয়ে নিশ্চয়ই ডিসকাস করে ফেলছে। এই জায়গাটা আমরা একটু সুইচ ওভার করি, আমাদের সার্জারিতে লাগবে না। আর সার্জারিতে আমরা এতটুকু জানবো আগেরটা যে আমাদের শুধু পায়ের ক্ষেত্রে না, আমাদের পরেরটা ঠিক আছে সরি, এখানে আমার প্রেগনেন্সি এবং এর আগে আমরা আলোচনা করেছি যে আমাদের যদি পেলভিক বা লোয়ার অ্যাবডোমেনে পেলভিক কোনো যদি মেলিগনেন্সি থাকে, কোনো লাম্প বড় লাম্প থাকে,
এবং গাইনোকোলজিক্যাল কোনো কন্ডিশনে যে কোনো ডিজিজ লাম্প থাকে তখন আমার ভেরিকোজ ভেইনগুলো প্রমিনেন্ট হতে পারে। আর প্রেগনেন্সি ইনডিউসড ভেরিকোজ ভেইন হতে পারে। এবং এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। তো এই একটু খুব সংক্ষেপে কিছু, তাও প্রায় ৪৫ মিনিট হয়ে গেল ইন টোটাল। তো যে একাডেমিক গাইডলাইন আমরা বলার চেষ্টা করেছি আমি, যদি আমরা এই সময়টাকে খুব বেশি কাজে লাগাই নেই, তাহলে পরবর্তীতে যে অল্প সময়টা আমরা ক্লাস আল্লাহ চাইতে শুরু হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপর রহম করে এই মহামারী থেকে আমাদের সবাইকে অতি শীঘ্রই আল্লাহ মুক্তি দান করে আমরা সবাই দোয়া করি। এখন শুধু আমরা রিটেনের এবং টেবিল পেপার প্রস্তুতিটা যদি আমরা ভালোভাবে নিয়ে ফেলতে পারি, বিশেষ করে সার্জারি, আইএনটি এবং জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স এর, তাহলে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে খুব অল্প সময়ে আমরা পরীক্ষার সময় যে কেসগুলা থাকবে, বাকি ক্লিনিক্যাল মেথড, শর্ট কেস, লং কেস এবং অসপি, এগুলো আমরা খুব অল্প সময়ে ইনফ্যাক্ট আমরা ব্লক পোস্টিং এর সময় এটা ভালোভাবে শেষ করে ফেলতে পারবো। এবং এখন যদি তোমাদের সব স্টুডেন্ট, তোমরা অনেকেই আছো, যদি এখন তোমরা এই প্রিপারেশনটা নাও, তখন আমরা তোমাদের কিছু ভাইবা পরীক্ষা নেওয়াটা সহজ হবে। ওই আমাদের যখন ব্লক পোস্টিং এর ক্লাস নিব, তোমাদের রিটেনের প্রস্তুতিটা ভালোভাবে হয়ে গেল, কারণ এই কোশ্চেন গুলো সলভ করা আছে। তোমরা হইলো ফিফথ ব্যাচ, থার্ড, ফোর্থ, ফিফথ, তোমাদের আগে 2টা ব্যাচ সব বড় ভাইয়া আপুরা তোমাদের এগুলো গুছায় রেখে গেছে, বইয়ের মধ্যে গুছানো, নোট খাতায় গুছানো আছে, তোমরা পেয়ে গেছো কপি। এখন তোমরা তোমাদের বাসায় বিশেষভাবে তোমাদের নির্দেশ থাকলো বা অনুরোধ থাকলো, তোমরা রিটেনের প্রস্তুতিটা এবং টেবিল ভাবের প্রস্তুতিটা এখন শেষ করে ফেলো। যেখানে যেখানে মুখস্থ করা দরকার করে ফেলো। ইনশাআল্লাহ তোমাদের জন্য ফাইনাল প্রফ সবাই, সমস্ত ছেলে মেয়েদের ইনশাআল্লাহ একবারে ভালোভাবে পাশ করে যাওয়া সহজ হবে। প্লিজ অ্যান্ড প্লিজ, তোমরা যারা আমরা যে ধর্মেই আছি, আমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী থাকি, যে দোয়া আমলগুলো আছে, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে এই মহামারী থেকে বাঁচাতে পারবে না। কোনো শক্তি, কোনো আধুনিক যন্ত্রপাতি, আধুনিক ইকুইপমেন্টস, ভেন্টিলেটর, আইসিইউ, কারোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আল্লাহ তাআলা যদি দয়া করে এই মহামারী থেকে আমাদেরকে বাঁচায় তাড়াতাড়ি, নাহলে আমরা জানি না আমাদের লকডাউন আর আমাদের এই সাধারণ ছুটি, অথবা আমাদের এই অনেকের কোয়ারেন্টাইন অবস্থান বা সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করা যে কতদিন থাকবে। বরং শুধু বাংলাদেশ না, আমার এক দুলাভাই আছে আমেরিকায়, উনি জর্জ মেসন ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রফেসর, এবং উনিও বলছে, সৌরভ কতজন স্টুডেন্ট ছিল ক্লাসে? হ্যাঁ, আহ, আহ, হ্যাঁ, 67। খুবই খুশি হয়েছি, আমাদের প্রিন্সিপাল স্যার শুনলেও খুশি হবে। তোমরা 67 স্টুডেন্ট ক্লাসে ছিলা, এটা খুব পারফরমেন্স। অন্যান্য সময় তোমরা 70-80 জনই থাকো রেগুলার ক্লাসে, তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট ছিলা, ছেলেমেয়েরা ছিলা। আমি খুবই খুশি হয়েছি যে আমরা অনেক কষ্ট করে রিস্কের মধ্যে দিয়ে কলেজে আসি, তোমাদেরকে একটু পড়ানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ সামনে আব্দুল মমিন ক্লাস নেবে, শোয়েব তোমরা ডিসকাস করে আব্দুল মমিন টপিকস কোনটা করলে ভালো হয় ওকে জানিয়ে দিবা। আর যেটা বলতেছিলাম, আমেরিকায় আমার দুলাভাই, উনি প্রায় 37 বছর যাবত আমেরিকায় আছে। উনি একজন অ্যানালিটিক কেমিস্ট্রি, উনি ডিন ফ্যাকাল্টি। তো উনি বলতেছিলেন উনিও রেগুলার সপ্তাহে 2-3টা অনলাইনে ক্লাস নেয় ওনার টপিকস এর উপরে। উনি বলছে রেগুলার যত ছেলেমেয়েরা ক্লাসে পার্সেন্টেজ থাকতো, অনলাইনে পার্সেন্টেজ অনেক বেশি, অনেক বেশি। ল্যাপটপ দিয়ে এবং অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অনলাইনে ক্লাসের উপস্থিতি এবং রেসপন্স অনেক ভালো, অনেক ভালো আছে রেসপন্স। আমেরিকাতে দুলাভাই খুব আশ্চর্য হয়েছে, কারণ ওনারাও আগে এত অনলাইনে ক্লাস নেওয়ার প্রয়োজন হয় নাই। এখন আমরাও প্রয়োজনের সময়ের কারণে, প্রয়োজনের তাগিদে আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি। আশা করি ঘরে বসে তোমরা আরামে আয়েশে এই ক্লাসগুলা করবা, যে সাবজেক্টের ক্লাস হয় যতটুকু হয়, এবং চেষ্টা করবা আজকে আমি যে কথাগুলো বলছি এটা মাথায় রাখতে, এবং ভেরিকোজ ভেইন এবং রিলেটেড যা যা জিনিস আছে, এবং এই জিনিসটা আজকে আমরা পড়ে ফেলবো, এবং যে কয়টা শব্দ আমার মুখস্থ করা দরকার, এই কথাগুলো আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? একই সাথে সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী থাকে, আল্লাহর সাহায্য চাই যেন আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করে, এবং আমাদের দেশ, পুরো পৃথিবীর জন্য আমরা দোয়া করব। সকল ধর্মের সকল মানুষের জন্য, মানব জাতির জন্য আমরা দোয়া করব, এই মহামারী থেকে যেন আল্লাহ আমাদেরকে দ্রুত আরোগ্য দান করে, এবং নামাজ রোজা ইবাদত বন্দেগী আমরা মুসলমানরা করব, যার যার ধর্মে আমরা সেই রকম ভাবে ইবাদত করব, এবং মহান আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমাদের আবার ময়দানে ফিরে আসতে হবে, পড়াশোনার ময়দানে। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে হেফাজত করুক,
এবং আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সাহায্য করুক। সবার ভালো কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।